এই বাড়িতে যেদিন প্রথম আসি সেদিন আমার ধারণাই ছিল না এই গ্রাম আর এই বাড়িকে ঘিরে এত সুন্দর একটা অভিজ্ঞতা নিয়ে ফিরব। এই সবুজের বুকে হালকা হলুদ আর সবুজ রঙা একটা বাংলোর মতো বাড়ি, নরম ঘাসে ঢাকা অনেকটা জায়গা নিয়ে আর অনেক গাছপালা নিয়ে এই বাড়িটা প্রথম দেখায় আমার স্বপ্নের মতো মনে হয়েছিল। এ বাড়ির একটা পোশাকি নাম আছে, সুখানি রিভারসাইড কটেজ। এই নামের মধ্যে গ্রামেরও নাম আছে, ডুয়ার্সের সুখানি গ্রাম। শহরে কর্মজীবন থেকে অবসর নিয়ে নদী পাড়ে ডুয়ার্সের এক প্রত্যন্ত অঞ্চলে প্রকৃতির মাঝে থাকতে আজ থেকে বেশ কয়েক বছর আগে কল্যাণবাবু এই বাড়িটি তৈরি করেন। এই বাড়ির প্রায় সব অংশ থেকেই সামনে অবিরাম বয়ে চলা নদী আর অপরাণ সবুজ প্রকৃতিকে পাওয়া যায়। বাইরের সবুজের সাথে সামঞ্জস্য রেখে এই সুবিশাল সিটিং কাম ডাইনিং রুমটা আছে গ্রাউন্ড ফ্লোরে। এই ঘরের বড় বড় জানলা আর দরজা খুলে দিলেই বাইরের অবাধ আর উন্মুক্ত প্রকৃতি চলে আসে। গ্রাউন্ড ফ্লোরে থাকেন গৃহকর্তা আর গৃহকর্ত্রী। একদিকের কিচেনে তখন এই বাড়ির কর্ত্রী দুপুরের খাবার আয়োজনে ব্যস্ত। এই ঘর লাগোয়া একদিকের এই চারপাশ খোলা বারান্দায় দাঁড়ালে সামনে নদী আর চারপাশের এই ছবি চলে আসে। উপরের ঘর আর ঘর সংলগ্ন এই ছাদ থেকে সবুজে মোড়ায় প্রকৃতি আর পারিপার্শ্বিকতার ছবিটা আরো ভালোভাবে পাওয়া যায়। এ বাড়ির কয়েক হাত দূরেই উত্তাল খরস্রোতা জলঢাকা নদী বয়ে গেছে আর তার উপাস থেকে শুরু হয়েছে চাপড়ামারির গভীর জঙ্গল। যে ছবি হোমস্টের জন্য উপরে নির্ধারিত 3টি ঘর আর এই খোলা ছাদের অংশ থেকে একেবারে মুগ্ধ করে দেয়। আমি ছিলাম পেছন দিকের ঘরে। আমার ঘরের বিছানায় বসেই একদিকের জানলা দিয়ে এ বাড়ির পেছন দিকের ছবি আর সামনের জানলার পাল্লা খুলে দিলেই নদীর ছবি চলে আসতো। আমি আমার পছন্দ মতো পেছনের ঘরটাকেই বেছে নিয়েছিলাম। উপরের সামনের দিকে আরো দুটো ঘর আছে, তবে আলো বাতাস আর বাইরের প্রকৃতি এসে পড়া এই ঘর আকৃতিতে সুবিশাল আর সরাসরি রোদ না আসায় অন্য দুটো ঘরের তুলনায় অনেকটাই শীতল। এই সুবিশাল বেডে 3জন থাকা যায়। ঘরে ওয়ার্ড্রপ, টিভি, চেয়ার টেবিল ইত্যাদি সব উপকরণেই সজ্জিত। ঘরের মতনই ছকছকে তকতকে সংলগ্ন বাথরুমটাও বেশ বড় আর গিজার সমেত সমস্ত রকম প্রয়োজনীয় সুযোগ সুবিধে আছে। এই শান্ত সবুজ গ্রামের এই বাড়িটার এই ঘরে আমার অবস্থান ছিল মোট 3টে দিন, যার অন্যতম কারণ ছিল ঘর থেকে বেরিয়ে এই ছবি দিয়ে আমার দিন শুরু হতো আর মায়ের তো সারাদিন এখানে বসেই কেটে যেত। নদীর দিকে একটা ছোট্ট কাঠের গেট আছে, সেটা খুললে একটা অন্য জগৎ খুলে যায়। এখানে এসেই একটু বিশ্রাম নিয়ে সেই উন্মুক্ত প্রকৃতি, সেই খোলা জগতের কাছে চলে এলাম। এখানে একটা বড় তেঁতুল গাছ আছে, তার সামনে উন্মুক্ত প্রান্তর, নদী, ওপারে জঙ্গল। তার ছায়ায় বসে গ্রামের মানুষরা জড়ো হন, একটু জিরিয়ে নেন, গল্পগাছা করেন। অদূরের সবুজ মাঠে তাদের গবাদি পশুগুলো চড়ে। শিলিগুড়ি থেকে গাজলডোবা, ওদলাবাড়ি, মালবাজার, চালসা, খুনিয়ামোড় হয়ে এই গ্রামের দূরত্ব প্রায় 85 কিলোমিটার। সময় লাগে 2.5 ঘন্টার মতো। খুনিয়ামোড় থেকে সোজা প্রায় 5 কিলোমিটার গেলেই পড়ে টিভিএস মোড়। সেখান থেকে বাঁদিকে আরও 1-1.5 কিলোমিটার গেলেই এসে পড়বে নাগরাকাটার অন্তর্গত এই গ্রাম। বর্ষার জলে এখন উত্তাল জল ঢাকা।
ওপারের জঙ্গলটাই চাপড়ামারি, আর তার উপরে যে আবছা নীলচে পাহাড় সারি, সেটাই ঝালং, বিন্দু, তোদে, তাংদা আর ভুটানের পাহাড় সারি। বেশ কিছুটা পেছনে পড়ে রইল গ্রাম সমেত আমাদের হোমস্টে। একাই চলে এলাম একলা বয়ে চলা এই নদীর কাছে। কত পাহাড়, পর্বত, জঙ্গল, জনপদ পেরিয়ে একটা নদী আসে। এই নদী যেমন এসছে পূর্ব সিকিমের গ্যাংটক জেলার জেলেপলা পাসের কাছে কুপু হ্রদ থেকে। সেখান থেকে সিকিম ও ভুটানের পার্বত্য অঞ্চল পেরিয়ে কালিম্পং জেলার বিন্দুতে এসে এই নদীটি ডুয়ার্সে এসে পড়েছে। জলঢাকার জল গিয়ে পড়েছে কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার জেলা পার হয়ে বাংলাদেশে, যেখানে এটি ধরলা নদী নামেই পরিচিত, আর শেষে গিয়ে মিশেছে ব্রহ্মপুত্রে। এই শুনশান জনমানবহীন সবুজ প্রান্তরে একটা অদ্ভুত শান্তি আছে। আছে শৈশবের সেই চিরকালীন সারল্য। গ্রামের দামাল বালক বালিকার দল নদীর উঁচু পাড় থেকে ঝাঁপ দিয়ে এই উত্তাল নদীর বুকে একটা অন্যরকম খেলা খুঁজে নিয়েছে। এ যেন নদীর তীব্র স্রোত, তীব্র প্রতিকূলতাকে লড়াই করার প্রতিযোগিতা। নদীর জল কম থাকলে চাপড়ামারি জঙ্গল থেকে প্রায়শই এই গ্রামে হাতির দল চলে আসে, বিশেষ করে এই গ্রামে ধানের মরশুমে। আমি যে সময়টা এখানে ছিলাম তখন অবশ্য সেসবের ভয় ছিল না। নিশ্চিন্তে নদীর পাড়ে বসে এই নির্জনতাকে উপভোগ করতাম। এই বিস্তীর্ণ নদীচর, নদীর সাথে প্রথম পরিচয় সেরে বাড়ির দিকে পা বাড়ালাম। একটু আগের দেখা সেই ঝকঝকে নীল আকাশ কয়েক মুহূর্তে মেঘের দখলে। এরপর যা হয়, একটু পরেই শুরু হলো মুষলধারায় বৃষ্টি। সামনের নদী, ওপারের জঙ্গল তখন ঝাপসা। আমার ঘর আর ছাদ থেকে আমি বৃষ্টিস্নাত ডুয়ার্সের এই গ্রামকে এভাবেই পেয়েছিলাম। একসময় বৃষ্টি ধরে এলো, নিচের খাবার ঘরে তখন দুপুরের খাবার ডাক পড়ল। ঝুরঝুরে আলু ভাজা, আলু পোস্ত, রুই মাছের ঝোল, সোনামুগ ডাল আর পালং শাকের ঘন্ট, আর শেষ পাতে আমের টক। একেবারে খাঁটি বাঙালি রান্না, আর স্বাদ নিজের ঘরের মতোই। এবাড়ির কর্ত্রী সবটাই যত্ন নিয়ে নিজের হাতে রেঁধে বেড়ে খাইয়েছিলেন। এখানে থাকা ও খাওয়ার খরচটা আলাদা। এবাড়ি ভরে আছে নানান গাছগাছালিতে আর বিভিন্ন প্রকারের, বিভিন্ন বর্ণের নানান পাতাবাহারে। বাড়ির পেছন দিকে ওনাদের একটা সবজি বাগানও আছে। এই বিশাল বাগান পরিচর্যার জন্য গ্রামেরই একজন আছেন, তবে সময় পেলে বাড়ির কর্তাও হাত লাগান। খাওয়া দাওয়ার পর ঘরে একটু বিশ্রাম নিয়ে সামনের লনে এসে দাঁড়ালাম। বিকেল হতে এখনো কিছুটা সময় বাকি। এর মধ্যেই আবার আকাশ কালো করে এলো। আকাশ ভেঙে বৃষ্টি নামাটা শুধু সময়ের অপেক্ষা। দেরি না করে মেন গেট পেরিয়ে চলে এলাম এই গ্রামের পথে। ডুয়ার্সে নাগরাকাটা ব্লকের অন্তর্গত এই সুখানি গ্রাম প্রধানত একটা আদিবাসী গ্রাম। ঘন গাছপালার ফাঁকে ফাঁকে আছে তাদের ছোট ছোট বাড়ি। বর্ষার জলে ভরা ছোট ছোট জলধারা বয়ে গেছে সবুজ মাঠ ঘাট, ক্ষেত খামারের মধ্যে দিয়ে। এরপর এই গ্রামের বিকেল থেকে অঝোর ধারায় বৃষ্টি শুরু হলো। আমি গ্রামে আসি হোমস্টে থেকে পাঠানো সিকেন্দার মাহাতোর গাড়িতে। ভদ্র, বিনয়ী আর ড্রাইভিংয়ে দক্ষ সিকেন্দার ভাই এই গ্রামেরই মানুষ। তাকে সঙ্গী করে পরবর্তী দুটো দিন দুটো রুট ধরে তার গাড়িতেই ঘুরি। আমার শহরে ফিরেও যাই তার গাড়িতে। শিলিগুড়ি থেকে পিক আপ এবং ড্রপের দুক্ষেত্রেই ভাড়া পড়েছিল ৩,০০০ টাকা করে। তার নাম্বার দেওয়া থাকলো এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে।
এদিন আরেকটু বিকেলের দিকে হোমস্টে থেকে ঠিক করে দেওয়া এই গ্রামেরই ছেলে কিরণের টোটোতে করে আমরা আশপাশটা ঘুরতে বেরিয়ে পড়ি। বর্ষার বিকেল, তাই প্রত্যাশা মতোই বৃষ্টি এই মাঠ ঘাট নদী নালা চা বাগানের উপর অবিরাম ধারায় ছড়ে পড়ছে। পথে জঙ্গলের মধ্যে একটা ছোট্ট খরস্রোতা নদী পড়ল। এটাই সুখানি নদী। কিছুদিন আগে বর্ষায় প্রবল জলোচ্ছ্বাস হয়ে দুকুল ভাসিয়েছে। সুখানি পেরিয়ে এবার সরু খানাখন্দে ভরা মাটির পথে দুপাশ জুড়ে শুরু হলো সবুজ চা বাগান। এটা নাগরাকাটা চা বাগান। বৃষ্টিতে ডুয়ার্সের সবুজের বুক চিরে এমন অনেক ছোট ছোট জলধারা নদী তৈরি হয় যা বছরের অন্য সময় কোনো অস্তিত্বই থাকে না। এই নদী, চা বাগান, দূরের ঝাপসা পাহাড় পেরিয়ে চলে এলাম জলঢাকা নদীর কাছে। এখন আমি দাঁড়িয়ে জলঢাকা ব্রিজে। সেখান থেকে দেখা নিচের এই উত্তাল খরস্রোতা নদী। আমাদের হোমস্টে থেকে এই নদীর দূরত্ব প্রায় 1 কিলোমিটারের মতো। আর হোমস্টের সামনে বয়ে যাওয়া এই নদীর পার ধরে হেঁটে হেঁটেই পৌঁছে যাওয়া যায় এই ব্রিজের কাছে। আজ থেকে প্রায় বছর 5 আগে আমি প্রথম সুখানির সন্ধান পাই। শিলিগুড়ি থেকে মাত্র একবেলা সফরেই আমি এসেছিলাম। সুখানিকে নিয়ে আমার সুখানুভূতি যে ব্লগে ধরা আছে তার লিঙ্ক দেওয়া থাকলো এই ভিডিও ডেসক্রিপশন বক্সে। এই ছোট্ট বাড়িটা এই গ্রামের চার্চ। একসময় বৃষ্টি ধরে এলো, তবে এই অবস্থা যে বেশিক্ষণ স্থায়ী নয় তা উপর দিকে মুখ তুলেই বুঝলাম। হোমস্টেতে ফিরতে ফিরতেই আবার সেই অঝোরধারা বৃষ্টি শুরু হলো। সময়টা জুলাই মাস। উত্তরবঙ্গের বুকে তখন ভরা বর্ষা। যে 3টে দিন এখানে ছিলাম সন্ধ্যাগুলো এরকম বৃষ্টিস্নাতই ছিল। বৃষ্টিমুখর সন্ধ্যাগুলো আরো সুখের হয়ে উঠত এই গরম গরম পেঁয়াজের পকোড়া আর এই ধোঁয়া ওঠা গরম চায়ের সঙ্গতে। আমাদের আড্ডা জমে উঠত এবারই গৃহকর্তার সাথে। ইনি কল্যাণবাবু, এবাড়ির কর্তা। উত্তরবঙ্গের প্রকৃতিতে বেড়ে ওঠা এই মানুষটি তার কলকাতার পাট চুকিয়ে অবসর জীবনে আবার এই প্রকৃতিতেই ফিরে এসছেন। একদিন সন্ধ্যায় এই বৈঠকখানাতেই আমার জীবনেরও একটি বিশেষ দিন পালন করা হলো এই বাড়ির সদস্যদের সাথে। জীবনের এই বিশেষ দিনে আমি প্রতি বছরই চেষ্টা করি আমার প্রিয়জন আর প্রকৃতির সান্নিধ্যে কাটাতে। এই হোমস্টে সন্নিহিত সুখানির এই গ্রামটি হলো চারুয়া লাইন। অনেক আগে এক গ্রাম পঞ্চায়েতের নামে এই নাম। এছাড়া আছে চম্পা লাইন, তারাপ্রসাদ লাইন, তারোয়া লাইন ইত্যাদি ছোট ছোট জায়গা। আর এই সজল সবুজ জায়গাগুলো সবই সুখানি গ্রামের অন্তর্ভুক্ত। এখানে একটু রাত করেই খেতে নামতাম। ডাল, আলু ফুলকপির তরকারি, স্কোয়াশের সবজি, ঝুরঝুরে আলু ভাজা, পটল ভাজা, স্যালাড, দেশি মুরগির ঝোল আর সেই সঙ্গতে ধোয়া ওঠা গরম ভাত। দু একটা পদ হয়তো একটু অদল বদল হয়েছিল, তবে মোটামুটি এই ছিল আমার রাতের মেনু। এখানে ফিশ থালি, এগ থালি, চিকেন থালি, ভেজ থালির আলাদা আলাদা চার্জ আছে, তবে সবটাই রিজনেবল প্রাইসের মধ্যে। ব্রেকফাস্ট আর বিকেলে স্ন্যাক্সেরও আলাদা চার্জ আছে। আমার এই হোমস্টের ব্যবস্থাটা ভালোই লেগেছিল। নিজের পছন্দ মতোই খাওয়া দাওয়া করা যেত। খাওয়া দাওয়ার পর অনেক রাত পর্যন্ত এই ছাদে দাঁড়িয়ে সামনের নিকোষ কালো অন্ধকারের মধ্যে নদী আর ওপারের জঙ্গল সার্চ লাইটের আলো ফেলে দেখতাম। একদিন মনে হলো
নদীর পাড়ের জঙ্গলে একটা হাতির শরীর দেখলাম। তবে কিছু দেখতে পাওয়ার চেয়ে দেখার উৎকণ্ঠা আর উৎসাহই আমরা বেশি উপভোগ করতাম। নরম সোনালি আলো এসে পড়া এই সবুজ জঙ্গলে নীলচে নদীর বয়ে যাওয়ার এই ছবি দিয়ে আমাদের দিন শুরু হতো। সকালটা সোনালি চায়ে চুমুক দিতে দিতে সামনের এই দৃশ্যের কাছেই দাঁড়িয়ে থাকতাম। ঘরের বিছানায় শুয়েই এই দৃশ্য দেখা যেত, তবে এই খোলা ছাদে দাঁড়িয়ে সেটা আরো ভালোভাবে পাওয়া যেত। হোমস্টের সীমানার ভেতরেই প্রচুর ফলের আর ঔষধি গাছপালা আছে, আর সেখানে নানান রকম পাখি এসে বসে। এই লনে গাছপালার ছায়ায় বসে থাকা বা আড্ডা দেওয়ার জন্য অনেক রকম সিটিং অ্যারেঞ্জমেন্টও করা আছে। সকালের চা খেয়ে এই বাড়ির ফটক পেরিয়ে বেরিয়ে পড়লাম এই গ্রাম ঘুরতে। গ্রামের পথের শেষ প্রান্তে নদীর পাড়ে এই বাড়ির অবস্থান। কয়েক পা এগোতেই কয়েক মুহূর্তের জন্য ঝিরঝিরে বৃষ্টি শুরু হলো। এখন জলভরা মাঠে গবাদি পশু দিয়ে ধানি জমি তৈরি করা হচ্ছে, আবার কোথাও ধান বোনাও হয়ে গেছে। মালবাজার থেকে প্রায় 20 কিলোমিটার দূরে ডুয়ার্সের এই গ্রাম তখন সবে রাতের আড়মোড়া ভাঙছে। এখানে বেশিরভাগ মানুষই কৃষিজীবী, আর বেশিরভাগ পরিবারই গবাদি পশুর প্রতিপালন করে। এখানে দ্বিতীয় দিন ব্রেকফাস্টের পরে আমরা সিকান্দার ভাইয়ের গাড়িতে যাই প্রায় 85 কিলোমিটার দূরে ভুটানের প্রবেশদ্বার ফুল সিলিংয়ে। আর তৃতীয় দিন তারই সাথে লাল ঝামেলা বস্তি সমেত আশেপাশের অনেকগুলো জায়গার উদ্দেশ্যে সারাদিনের ট্যুরে বেরিয়ে পড়ি। পরবর্তী পর্যায়ে এই দুটি সফরের গল্প নিয়ে আসছি। এই গ্রামের আশপাশে ছড়িয়ে আছে চালসা, মালবাজার, লাটাগুড়ি, মূর্তি, ছালং, বিন্দু, বানারহাট, বিন্নাগুড়ি, মাদারিহাট, হাসিমারা ইত্যাদি ডুয়ার্সের অসংখ্য অজস্র জায়গা। আছে একের পর এক নদী, জঙ্গল, চা বাগান। গ্রামের নিত্য প্রয়োজনীয় জিনিসের যোগানের জন্য এই একটি ছোট্ট দোকান আছে। এই চৌমাথা থেকে সোজা মাটির পথটা চলে গেছে হোমস্টের দিকে, তবে আমি এখন ডান দিকের পথ ধরলাম। চা বাগানে কর্মরত গ্রামের মহিলারা কাজে চলেছেন। কৃষিকাজের সুবিধার জন্য এখন এই জমিগুলোতে বর্ষার জল ধরে রাখা হয়েছে। কোথাও তা ছাপিয়ে আপন গতিতে আঁকিবুকি কেটে গেছে। এই উন্মুক্ত সবুজ মাঠ, ঘাট, জঙ্গল, জলধারার সাথে বোধহয় শৈশবেরও একটা যোগসূত্র থাকে। এই সকালে গ্রামের শিশুরা এখন তাদের জগতে। জনশ্রুতি অনুযায়ী সুখ শব্দটি থেকে সুখানি কথাটি এসছে। চা বাগান তৈরির সময় বন সংলগ্ন এলাকায় যখন বস্তি বা গ্রাম গড়ে ওঠে, তখন থেকেই এই সমৃদ্ধি আর শান্তির পরিবেশের কারণে জায়গাটিকে সুখী বা সুখানি বলা শুরু হয়। আবার কারো কারো মতে ভৌগোলিক ইতিহাস অনুযায়ী পাহাড়ি অঞ্চল থেকে একটি ছোট জলধারা, যা সুখানি ঝোড়া নামে পরিচিত, যেটি একসময় জলঢাকা নদীতে মিশেছে, আর সেই ঝোড়া থেকেই এই জায়গা সুখানি বস্তি। হোমস্টের সামনে নদীর পাড়ে একটা ছোট্ট ছবির মতো বাড়ি আছে।
এর পাশ ঘেঁষে এক চিলতে সরু পায়ে চলা পথ চলে গেছে একটা খোলা প্রান্তরে। আবার সেই তেঁতুল গাছের ছায়ায় এসে দাঁড়ালাম। ইনি এই ছায়ায় মার ছানাকে রেখে বাড়ির পথে পা বাড়ালেন। গ্রামের মানুষেরা ভোরের আলো ফোটার সাথে সাথেই তাদের গবাদি পশুগুলোকে নিয়ে নদীর পাড়ে রেখে আসেন। সন্ধ্যের মুখে নিজের পোষ্যদের নিয়ে যান। এই নিঝুম নিস্তব্ধ নদী পাড়ে জল আর পাখির কুজনের সাথে এদের গলার ঘণ্টির সারাদিনই টুংটাং চলে। শিলিগুড়ির পিসিমিত্তাল বাসস্ট্যান্ড থেকে চালসা হয়ে নাগরাকাটা যাওয়ার বাস পাওয়া যায়। নাগরাকাটা বাসস্ট্যান্ড বা ট্যাক্সি স্ট্যান্ড থেকে সুখানি বস্তি আসা শেয়ার টোটো, অটো বা শেয়ার জিপ পাওয়া যায়। আজ থেকে বহু বছর আগে ব্রিটিশ আমলে চা বাগান ও বন বিভাগের কাজ চালানোর জন্য ছোটনাগপুর, রাঁচি থেকে সাঁওতাল, মুন্ডা, ওরাও, এমনকি নেপাল থেকে গোর্খা শ্রমিকদের এনে অস্থায়ী গ্রাম তৈরি করে বসানো হয়েছিল। সুখানিছোড়ার আশেপাশে এই শ্রমজীবী মানুষদের বস্তিগুলি পরবর্তীকালে স্থায়ী গ্রাম হিসাবে আত্মপ্রকাশ করে। এখন এই নদী পাড়ে যেমন অনেক আদিবাসী সম্প্রদায়ের সাথে অনেক নেপালি পরিবারেরও দেখা মেলে। অবিরাম ধারায় বয়ে চলা এই নদীর জল তার বালির পাড়ে কত রকম আঁকিবুকি না কেটে চলেছে। সকালের সোনালি রোদে ধুয়ে যাওয়া এই নীলচে নদীর বুকে রাশি রাশি হলুদ আর সাদা পাথরখণ্ডে ভরা। অজস্র পাথরখণ্ড ছড়িয়ে আছে এর বিস্তীর্ণ পাড়েও। হয়তো সুদূর অতীতে সেই অংশ নদীর অন্তর্ভুক্ত ছিল। এই ব্রিজটাই জলঢাকা ব্রিজ। জনমানবহীন এই নির্জন নদী পার ধরে হাঁটতে হাঁটতে ব্রিজের কাছাকাছি চলে আসলাম। বিস্তীর্ণ নদী পারে তখন এরাই ছড়িয়ে ছিটিয়ে আছে। হঠাৎ তাদের কি মনে হলো, ছোটাছুটি শুরু করে দিল। সদল বলে সবেগে এরা এখন নদীর দিকে ধাবমান। হয়তো এদেরও স্নানের সময় হয়েছে। দেখলাম আমার অনুমানের সাথে অদূরে এদের কর্মকাণ্ড মিলে গেল। হিন্দি ও স্থানীয় উপভাষায় নাগ মানে সাপ আর কাটা বলতে বিভক্ত হওয়া। জলপাইগুড়ি জেলার নাগরাকাটার এই অঞ্চলকে ছোট বড় অনেক নদ নদী সাপের মতোই এঁকে বেঁকে অনেক ভাগে বিভক্ত করে চলে গেছে। জনশ্রুতি অনুযায়ী সেই থেকেই এই অঞ্চল নাগরাকাটা নামে পরিচিত। আবার অনেকের মতে অতীতে উপজাতিদের মধ্যে যুদ্ধের শাস্তি হিসাবে শত্রুপক্ষের নাক কেটে দেওয়া হতো। সেই থেকেই এই জায়গা নাক কাটা আর কালে কালে নাগরাকাটা। আগেই বলেছি, সুখানি হলো নাগরাকাটা ব্লকেরই অনেক গ্রামের মধ্যে একটি গ্রাম। এক সময় ফিরতেই হলো। এই রিভার সাইড ছেড়ে চলে এলাম আমাদের কটেজে। এটা হলো হোমস্টের জন্য নির্ধারিত ওপরে 3টে ঘরের প্রথম ঘর। এখানে 3 জন পর্যন্ত থাকতে পারে। প্রতিটি ঘর পরিষ্কার পরিচ্ছন্ন আর আলো বাতাসে পরিপূর্ণ। প্রয়োজনীয় সমস্ত আসবাবে আর উপকরণে সাজানো। এখানে 3টি ঘরে মোট 3 জন করে 9 জন থাকার ক্যাপাসিটি আছে। ভাড়া দৈনিক ঘর প্রতি 1800 টাকা। এই হোমস্টেটা আমার কাছে বাড়ির সুখ আর স্বাচ্ছন্দ্য দিয়েছিল। সুখানির এই বাড়িতে সুখের সময়টা তাড়াতাড়ি স্মৃতি হয়ে গেল। কোথা দিয়ে যেন 3টে দিন নদীর জলের মতোই ভেসে গেল। সবুজের এই বাস ছেড়ে আমরা ফিরে চললাম রোজকার শহরে জীবনে। ফিরে চললাম আমার ভ্রমণ জীবনে আরেকটা সুন্দর অধ্যায়কে সঙ্গে নিয়ে।